হ্যালো ট্রেডার, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব MQL5-এ আমার 3টা অ্যাকাউন্টের হিস্ট্রি, আমি কিভাবে ট্রেড করি, আমার লাভের পার্সেন্টেজটা কীরকম। এই অ্যাকাউন্টের নাম হচ্ছে FX Pips Gainer 3, 48 সপ্তাহ ধরে রানিং। এটা র্যাঙ্কিং এখন আছে আমার 162। গ্রোথ হয়েছে অলরেডি 317%, 48 সপ্তাহে, অর্থাৎ 11 মাসে আমি 700টা ট্রেড করছি, 92% উইনিং রেশিও। এটার র্যাঙ্কিং FX Pips Gainer, এটার র্যাঙ্কিং 387। আজকের র্যাঙ্কিং, আমি এত বেশি অ্যাগ্রেসিভ ট্রেড করি না। 131% গ্রোথ, 39 সপ্তাহ রানিং, আর এটা হচ্ছে 681 FX Pips Gainer 5, 69% গেইন। তো এই FX Pips Gainer 5 এটাকে আমার অনেক বেশি রিলিয়েবল এবং নিশ্চিত এবং অনেক লো ড্রডাউন একটা ট্রেডিং অ্যাকাউন্ট। আমি দেখি আসলে আমরা কিভাবে ট্রেডটা আমি করি। এখানে আমি আমার রানিং ট্রেড এখন আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সবগুলোই 27 তারিখ, আজকের ট্রেড 5টা, 23 তারিখের একটা, 24 তারিখের একটা, এই ট্রেডগুলো রানিং আছে। আমি কিন্তু এখানে কোনো টিপি বা কোনো স্টপ লস ইউজ করি নাই। তাহলে টিপি স্টপ লস ছাড়া ট্রেড, এটা কি কখনো সিকিউর ট্রেডিং সিস্টেম হয়? আমি বলি হয়, আমি বলবো হবে। আপনারা দেখেন এটার ওভারভিউতে আমি ডিপোজিট করেছি, ইনিশিয়াল ডিপোজিট $2000, এরপরে আর আমি কোনো ডিপোজিট করি নাই, উইথড্র করে ফেলছি 2000। আমার ব্যালেন্স আছে 1196, ইকুইটি আছে 1177, প্রফিট আছে 1196। আমার ড্রডাউন হচ্ছে 19.7। সো 22 সপ্তাহ, দ্যাট মিনস নিয়ারলি 6 মান্থে আমার ড্রডাউন কিন্তু 20%-এরও কম। তাহলে এটা সিকিউরড ট্রেডিং কেমনে? এটা তো আমি স্টপ লসও দিচ্ছি না, টিপিও দিচ্ছি না। এখন ট্রেডিং সিস্টেম, ট্রেডিং হিস্ট্রিতে আমি যাচ্ছি। দেখেন লট সাইজগুলো দেখেন, 0.01, সবগুলো 0.01, অর্থাৎ আমি এই যে সবগুলো 0.01 দিয়ে আমার লট সাইজ। তারপর আমি স্টপ লস যে নিচ্ছি না, ব্যাপারটা সেরকম নয়। এই যে আমি স্টপ লস নিচ্ছি, আমি স্টপ লস নিয়ে ট্রেড করতেছি, ম্যানুয়ালি স্টপ লস নেই, অনেক বেশি স্টপ লস নেই এরকমও না। এখানে যে $70 মতো, 70 পিপসের মতো স্টপ লস, এখানেও 70 পিপসের মতো স্টপ লস, সবসময় 70 নেই, ব্যাপারটা সেরকমও না। আমরা দেখি এখন এখানে 2 নম্বর পেজে এই কয়েকটা ট্রেড আমি ভুলে নিয়েছিলাম। 0.05-এর 0.05-এর এটা কিন্তু আমি ভুল করে ট্রেডগুলো নিয়েছিলাম, যার কারণে একটু লাভও হয়েছে। ঠিক আছে, আমি সাথে সাথে আবার ক্লোজ করে দিয়েছি। 23টা 8, 17টা 8-এ নিয়েছি, 18টা 3, 1 ঘন্টা পরে টের পেয়েছি এবং সাথে সাথে এগুলো ক্লোজ করে দিয়েছি। এগুলো লস হলেও ক্লোজ করে দিতাম। যাই হোক, আমি কোনো গ্রিড, মার্টিঙ্গেল ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতেছি না বা করি না। তাহলে এত স্টপ লস আমি ডাইরেক্ট ব্যবহার করতেছি না। 6 মাস ধরে আমার এই অ্যাকাউন্টটা রানিং, ড্রডাউন মাত্র 20। তাহলে আমি কি সিস্টেমের ট্রেডের এন্ট্রিগুলো নিই? আমার এখন এন্ট্রিগুলো কি সিস্টেমের রানিং আছে? এখন আমি আপনাকে যেটা বুঝাবো যে আজকের এই 27/8-এ ইউরো সিএচএফ সেল নিয়েছি, এটা কিভাবে নিয়েছি, অথবা 27/8-এ জিবিপি নিউজিল্যান্ড আমি বাই নিয়েছি,
এটা কিসের উপর বেসিস করে নিয়েছি। আমি এত ডিপ কোনো অ্যানালাইসিস করি না, জাস্ট আমি আপনাকে সিম্পলি বুঝাই। এটা আমার ওই অ্যাকাউন্টটা জিবিপি এআইইউডি না, আমি আমার কাজ হলো D1-এ যাওয়া। আমি D1 থেকে আমি জিবিপি নিউজিল্যান্ডের এন্ট্রিটা আমি কীভাবে নিয়েছি সেটা দেখাচ্ছি। এটা আমার জিবিপি নিউজিল্যান্ড ডেইলি চার্ট। ডেইলি চার্টে জিবিপি নিউজিল্যান্ডের ডেইলি চার্টে আমরা ক্লিয়ারলি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা সাপোর্ট এরিয়া। আমি বলতে পারি গ্রেট একটা সাপোর্ট। অনেক দিন আগে থেকে এই জায়গাটার মধ্যে মার্কেট অনেকবার এসেছে। কতবার যে এসেছে, এটার তারিখটা ছিল 23/6, অর্থাৎ 7-8 2 মাস আগে থেকে এই এর নিচে আর মার্কেটটা নামে নাই, অর্থাৎ এটা একটা ভালো মানের একটা সাপোর্ট। আমি D1-এর সাপোর্ট থেকে বাইগুলো নিয়ে থাকি আর D1-এর রেজিস্ট্যান্স থেকে সেলগুলো নিয়ে থাকি। এটাই আমার স্টাইল। আমি এই স্টাইলের বাইরে কিছুই করি না। আমি জাস্ট এইখান থেকে সেল নিব আর এইখান থেকে বাই নিব, এই একটাই আমার নিয়ম। আমি এন্ট্রিগুলো D1 থেকে নিব এবং শুধুমাত্র D1-এর সাপোর্ট থেকে বাই নিব, রেজিস্ট্যান্স থেকে সেল নিব। এখানে রিট্রেস করলো কি করলো না, বুলিশ ক্যান্ডেল গঠন হইলো নাকি বিয়ারিশ ক্যান্ডেল গঠন হইলো, আসলেই বাই নেওয়ার আগে দিয়া মার্কেটটা আপে যাওয়া শুরু করলো কিনা, ট্রেডটা কনফার্ম হইলো কিনা, এত কিছু নিয়ে আমি সামান্যতম ভাবনাও ভাবি না। আমি জাস্ট যখনই দেখি যে মার্কেটটা সাপোর্টে চলে আসছে আমি বাই দিই। সেটা অবশ্যই D1-এর সাপোর্ট হতে হবে, এর নিচে কোনো সাপোর্টকে আমি ইভালুয়েট করি না। তো এটাই আমার সিস্টেম। আমি এখানে আমার দুইটা চার্ট আছে, দুইটা চার্টে আমি ইন্ডিকেটরতে বসায় রাখছি যে এটা ইউরো এআইইউডি চার্ট। এটা এখানে ক্লিক করলে ইউরো জেপিওয়াই চার্ট, এটা ইউরো জিবিপির চার্ট। এরকমভাবে আমি 28টা পেয়ারই প্রতিদিন সকালবেলা আমি অবজার্ভ করি আর বিকালবেলা বিকাল না ঠিক এই 8টা-9টার পরে একবার অবজার্ভ করি। আমি যখনই মার্কেটটা সাপোর্ট থেকে পাই, আমি শুধুমাত্র যে হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি এরকমও না। যেমন এখানে আমি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি, সুন্দরভাবে একটা ট্রেন্ড লাইন আঁকা যেতে পারে। তা আমি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি, এই যে একটা ট্রেন্ড লাইন আঁকলাম। এটা একটা চ্যানেলের মতো হইলো, এই যে এটা চ্যানেল, কারণ আমি এটাকে ধরে নিতে পারি একটা সাপোর্ট। আমি এইখানে একটা বাই নিব, এইখানে আমি একটা সেল নিতে পারি, যে মার্কেট আমার বিশ্বাস মার্কেটটা এদিকে আসবে, আমার বিশ্বাস মার্কেট এখন নিচের দিকে যাবে। এখান থেকে আমি এই বিশ্বাসের উপর বেসিস করে আমি ঠিক এখান থেকে আমি একটা সেলও নিয়ে নেব। কেন সেল নিব? কারণ এটাকে আমি একটা ট্রেন্ড লাইন, কোনটা দিয়ে ট্রেন্ড লাইন আঁকা যায়, এটা ট্রেন্ড লাইন হবে, মোটামুটি খারাপ দেখা যায়। এটা একটা ট্রেন্ড লাইন হবে, এই ট্রেন্ড লাইনে এই যে এই পর্যন্ত গেল, তাহলে আমি এখান থেকে একটা সেল নিয়ে নেব। জাস্ট এটা হলো আমার এন্ট্রি সিস্টেম। তাহলে এক্সিট সিস্টেমটা কি? এক্সিট সিস্টেমটা ঠিক উল্টাটা। আমি বাই এন্ট্রি ক্লোজ করব, রেজিস্ট্যান্সে যাওয়ার পর সেল এন্ট্রি ক্লোজ করব সাপোর্টে যাওয়ার পর। এটা হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেমটা কি? দ্বিতীয় সিস্টেমটা হলো আমি এখানে দেখব যে আমার লাভ লসের কি অবস্থা। মিনিমাম সর্বোচ্চ 2টা প্রফিট যোগ করব, সর্বোচ্চ একটা লস যোগ করব। যেমন এখানে কোনো প্রফিট আপাতত দেখা যাচ্ছে না, এটা সর্বোচ্চ মাইনাস আছে এটা, যেহেতু প্রফিটের কোনো ট্রেড এখানে ওপেন নাই। সো আমি এখানে করলে দেখলাম যে সর্বোচ্চ লসের আছে $6 মতো। আমার একটা টার্গেট থাকবে যে আমি মিনিমাম $5 লাভ আমার হইতে হবে বা $10 আমার লাভ হইতে হবে। তাহলে এটা হচ্ছে $6 লস, সর্বোচ্চ লস আছে। এখন যদি দেখতাম যে এটাতে $7 লাভ আছে, এটাতে $4 লাভ আছে, তাহলে 7 আর 4 11 থেকে আমি 6 বিয়োগ করতাম, কত হইতো? 5।
সো আমি চোখ বন্ধ করে এই দুইটা লাভের আর এই একটা লসের এই তিনটা ক্লোজ করে দিয়া মোটের উপর আমি লাভ নিব। এটা একটা সিস্টেমে আমি ক্লোজ করি। আরো কিছু কিছু সিস্টেম আছে, যেমন আমি হয়তো সেটা এখানে দেখাতে পারবো না, এখানে হয়তো নাই, বাট আমি অন্য একটা পেয়ারে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারি। অন্য একটা, যে এইখানে এটা কিভাবে ক্লোজ হয়েছে, যে এখানে দেখা গেল যে জিবিপি সিএডি -2.51 ক্লোজ হয়েছে, মাইনাস এখানে সেল জিবিপি জেপিওয়াই ক্লোজ হয়েছে। এটা আমি অন্য একটা অ্যাকাউন্টে দেখাচ্ছে, ওই অ্যাকাউন্টে আপাতত এরকম নাই, আমি যেভাবে ক্লোজ করে সেটা দেখাচ্ছি। যে এখানে জিবিপি সেল আর এখানে জিবিপি বাই, অর্থাৎ আমি একটা সেলের সাথে একটা বাই ক্লোজ করলাম, আমার কিন্তু যোগ বিয়োগ করলে 5.50 আর -2.51 এই দুইটা যোগ বিয়োগ করে আমার $3 লাভ হয়েছে। আমার টার্গেট হলো এখানে $3 লাভ হওয়া বা $5 লাভ হওয়া। যখনই এরকম একটা কারেন্সির সাথে আর একটা কারেন্সি বাই সেল হয়ে দুটা মিলে লাভ হবে, আমি তখনও ক্লোজ করি। তাহলে আমি তিনটা সিস্টেমে আমার ট্রেডগুলো ক্লোজ করি। ফার্স্ট আমি দেখব সাপোর্টে গেলে, মার্কেটটা সাপোর্টে গেলে সেল ক্লোজ করে দিই, আর রেজিস্ট্যান্সে গেলে বাই ক্লোজ করে দিই। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলছিলাম যেন, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ, মাথা কোথায় থাকে আমার। আচ্ছা, প্রথমটা বলছিলাম যে সাপোর্ট থেকে সেল ক্লোজ করব, আর রেজিস্ট্যান্স থেকে আমি বাইগুলো ক্লোজ করব। আর দ্বিতীয়টা হচ্ছে যে সর্বোচ্চ লাভের দুইটা আর সর্বোচ্চ লসের একটা, এই তিনটা যোগ বিয়োগ করে আমি যদি দেখি যে আমার 50 পিপ লাভ হয়েছে বা 60 পিপ লাভ হয়েছে, তাহলে আমি ক্লোজ করে দেব। এটা গেল একটা সিস্টেম। আর 3 নাম্বার সিস্টেম হচ্ছে আমি কারেন্সি হ্যাচ করে দুইটা যোগ বিয়োগ করে যদি প্রফিট পাই, তাহলেও আমি ক্লোজ করব। যেমন ওই আমি দেখাইছিলাম যে এইখানে এরকম উদাহরণ দেখানো যায় কিনা, আমি ট্রাই করি। হ্যাঁ, এই যেমন ইউরো সিএচএফ, এখানে সেল এন্ট্রি ওপেন আছে, যে এটা এই যে ইউরো সিএচএফ, এটা সিএডি সিএচএফ, এটা আছে বাই, এই যে এটা আছে বাই, সিএডি সিএচএফ বাই আছে, আর ইউরো সিএচএফ সেল আছে। এখন এই বাই আর এই সেল, এটা তাহলে সিএচএফটা এখানে আছে সেল হিসাবে, এখানে সিএচএফটা আছে বাই হিসাবে। তাহলে এই দুইটা পেয়ার যোগ বিয়োগ করে যদি আমি দেখি যে 40 পিপস বা 50 পিপ লাভ হয়েছে, তখন এই দুইটা আমি ক্লোজ করে দিই। হয়তো এটাতে লস হয়েছে, এটাতে লাভ আছে, বা এটাতে লাভ আছে, এটাতে লস আছে, দুটো যোগ বিয়োগ করে প্লাস হয়েছে, তখন আমি ক্লোজ করে দিই। কিংবা না, এখানে তো নিউজিল্যান্ড তিনোটাই সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এটাও নিউজিল্যান্ড সেল, সো এখানে তো হবে না। কিংবা আমরা এটা করতে পারি, সিএডি এখানে বাই, ওখানে সিএডি বাই, এখানে ইউরো না, এখানে আপাতত আর দেখা যাচ্ছে না আর কি। যাই হোক, আমরা এরকম কারেন্সি হেজের মাধ্যমেও আমি আমার ট্রেডগুলো ক্লোজ করে থাকি। তো এখন আমরা বলতে পারি যে আমার তাহলে এই অ্যাকাউন্টটাকে আসলে সিকিউর, আমি বলবো 100% সিকিউর। কারণ আমরা নর্মালি বুঝি যে D1 এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীরকম জিনিস। একে তো হচ্ছে আমরা মার্কেটের বটম থেকে বাই নিচ্ছি এবং মার্কেটের টপ থেকে সেল নিচ্ছি, এটা কিন্তু H4 H1 না। ওই বটমগুলা বা ওই টপগুলো যে কীরকম ইম্পর্টেন্ট কিছু লেভেল, সেটা আমরা যারা এক্সপিরিয়েন্স ট্রেডার সেটা আমরা জানি। প্লাস আমরা স্টপ লস নিচ্ছি, আমরা কিন্তু আগে ধুমধাম প্রফিটটা নিয়ে বের হয়ে যাচ্ছি এরকম কিন্তু কখনো করতেছি না। আমরা প্রতিটা ট্রেড ক্লোজ করার সাথে সাথে আমরা যদি লসের ট্রেডগুলো ক্লোজ করার কোনো ওয়ে আমাদের মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা প্রফিটটাও কোনোভাবেই ক্লোজ করি না। যেমন আমরা
আমরা সবসময় লাভ লাভ যখন নেই তখন সেটা লসটা কতটুকু হইল না হইল সেই চিন্তাটা করেও আমরা লসগুলো নিয়ে থাকি। এটা আমি তো সেকেন্ড পেজ, আমরা ফার্স্ট পেজে যাই। যেমন আমরা এখানে লস আজকের গুলা দেখি আমরা, যে আজকে আমার প্রথম এখানে $3 লাভ হয়েছিল, এখানে $2 লাভ হয়েছিল, $5, এখানে $6 লাভ হয়েছিল। $6 লাভ হওয়ার পরে আমি কিন্তু মাইনাস একটা নিয়ে নিয়েছি। তারপর দেখা গেল যে $2 লাভ ছিল, $2 লাভ ছিল। তারপর আমরা আবার এখান থেকে না 27 তো এই যে অনেক নিচে থেকে অনেকগুলো ডট ক্লোজ হচ্ছে। এই যে এখানে 1 2 3 4 5 6, এখানে $6 লাভ হওয়ার পরে আমরা $5 লস নিচ্ছি, তাও $1 আছে। তারপরে আবার এখানে 3 4 5 6 7 8 9 10 11 $12 লাভ হওয়ার পরে $4 নিচ্ছি। তারপরে আবার $4 $5 লাভ হওয়ার পরে আমরা এখানে $6.5 লস নিচ্ছি। অর্থাৎ আমরা লাভ নেওয়ার পাশাপাশি আমরা কিন্তু লসগুলো নিয়েও ক্লোজ করে দিই। যে এই কারণে এখন এই অ্যাকাউন্টটা কখনোই বড় ধরনের ড্রডাউনে যাবে না, কখনোই লস হবে না। কারণ নাম্বার 1, আমরা এখানে মার্টিঙ্গেল করি না, আমরা এখানে গ্রিড করি না, আমরা মাথার মধ্যে সবসময় এসএল কোথায় রাখবো, টিপি কিভাবে হবে সেটা নেই। আচ্ছা, তারপরেও কথা আছে, ফরেক্সে তো নিশ্চিত প্রফিট হবেই হবে এরকম বলতে পারি না আমরা কেউই, কিন্তু আমি বলতেছি এখান থেকে লস হবে না। কেন হবে না? তার কারণটা হচ্ছে, আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমরা এখানে একটা বাই আছে, এই যে AUD নিউজিল্যান্ড একটা বাই আছে, $3 লস আছে এটা এখানে। এখন এটা যদি এখন মার্কেটটা আমাদের এগেনস্টে যায়, যদিও AUD নিউজিল্যান্ডটা কিন্তু আমরা বটম থেকে বাইটা নিয়েছি, আমরা বোঝার জন্য আবারও যাই। আমরা AUD নিউজিল্যান্ড, হ্যাঁ AUD নিউজিল্যান্ড, পাগলামি করিস না। এই যে বটম থেকে মানে অনেক দিনের হিস্টোরি, কিন্তু অনেক দিন পর এখানে আসছিল, একবারে সর্বোচ্চ লোয়েস্ট প্রাইস আমরা এখান থেকে বাই নিয়েছি। নেওয়ার পরেও মার্কেটের নিচে গিয়েছে, আসলে কতটুকু যাবে? প্রথম প্রশ্ন হলো এটা। অনেক নিচে নামার পরে এখানে আসছে, তারপরও নিয়েছি, আমাদেরকে নিরাশ করে সে নিচে থেকে চলে গেছে। আমি ধরে নিলাম সে আরো নিচে যাবে। এখন আমরা যদি যখনই দেখব যে এই মার্কেটটা এই কারেন্সি পেয়ারটা এটাকে ব্রেকডাউন করে কনফার্ম একটা সেলের দিকে যাওয়া শুরু হয়েছে আবারও, এবং আমরা বুঝতে পারবো যে এর দৌড় সুদূর প্রসারী। এবং নিউজিল্যান্ডের নিউজটা দেখলাম যে এই AUD নিউজিল্যান্ডের সাথে সামঞ্জস্য হচ্ছে না। এই মানে AUD নিউজিল্যান্ড যেহেতু আমরা বাই দিয়েছি, তার মানে নিউজিল্যান্ডটা খারাপ হতে হবে। এখন দেখলাম যে নিউজিল্যান্ডের ভালো একটা নিউজ হয়ে গেছে, বা AUD এর একটা খারাপ নিউজ হয়ে গেছে, কিংবা আরও কয়েকটা জিনিস আমরা সবসময় লক্ষ্য রাখি যে আমাদের ব্যাকডাউন কনফার্ম একটা ব্যাকডাউন হলো কিনা, বা ব্যাকডাউন হওয়ার পরে উপরে উঠলো, উপরে ওঠার পরে আবার রিট্রেস করে নিচে নামতেছে। এরকম যখনই আমরা পেয়ে যাব, তখনই হয় এটা আমরা ক্লোজ করে দেব, না হয় এটাকে সেলের মাধ্যমে হ্যাচ করে ফেলবো। কখন হ্যাচ করব? হ্যাচ করব তখনই যখন দেখবো যে আমাদের প্রফিটের অ্যামাউন্টটা আমরা স্যাটিসফাইড না, আমাদের পোর্টফোলিওতে প্রফিটটা খুব একটা বেশি হচ্ছে না, তখন আমি এটা হ্যাচ করে রেখে দেব। সময় সুযোগ বুঝে আমি সেই হ্যাচটাকে ক্লোজ করব। অর্থাৎ আমি এত সহজেই, বা আমরা এত সহজেই আমাদের অ্যাকাউন্ট থেকে ডলার চলে যাবে, ব্যালেন্স কমে যাবে, এটা কিন্তু কখনোই অ্যালাউ করি না। যার কারণে আমরা বলি যে আমরা হয়তো সাময়িকভাবে লাভ কম হবে, কিংবা হেজ 5 দিন 7 দিন ট্রেড না হতে পারে, বাট এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই যে আমার অ্যাকাউন্ট ওয়াশিং হয়ে যাবে, অ্যাকাউন্ট ধ্বংস হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বা অনেক বড় ধরনের ড্রডাউন হয়ে যাবে। এটা কখনোই, এটা আমাদের সিস্টেমে এটা কখনোই কোনোভাবেই পসিবল না। এটা গেল 22 সপ্তাহের একটা ট্রেডিং সিস্টেম, 22 সপ্তাহের একটা ট্রেডিং হিস্ট্রি। এখন আমরা 1 বছরের যে ট্রেডিং হিস্ট্রি আছে সেটা আমরা দেখি।
সেটা হচ্ছে যে সেটা র্যাঙ্কিং এখন পর্যন্ত আছে 162। আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে আমরা 50-এর নিচে যাব আশা করতেছি। 300%-এর মতো গেইন হয়েছে এটা। এটার মধ্যে আমরা কি বুঝাবো, 48 সপ্তাহ বা 11 সপ্তাহ মাস, অনেকগুলো পেয়ার আছে এখানে। আমরা অনেকগুলো পেয়ার না, অনেকগুলো পজিশন ওপেন আছে। তাহলে অনেকগুলো পজিশন ওপেন থাকার পরেও এটাকে আমি কেমনি নিরাপদ বলতেছি? আমি আপনাকে এই জন্য নিরাপদ বলতেছি যে এই অ্যাকাউন্টের সাথে ওই অ্যাকাউন্টের একটা পার্থক্য আছে। এই অ্যাকাউন্টে আমরা এত তাড়াতাড়ি স্টপ লস আগে নেই। আমরা এইটা একটা সিস্টেমে চালাচ্ছিলাম, ওটা একটা সিস্টেমে চালাচ্ছি। আর এইখানে যে টপ থেকে সেল বা বটম থেকে বাই, ব্যাপারটা এরকম নিতেছি না। এটা আমরা H4 থেকে এন্ট্রিগুলো নিয়ে থাকি এবং সেটা ট্রেন্ডের দিকে, D1 ট্রেন্ডের দিকে, যার কারণে কিছু কিছু বাই এন্ট্রি D1 এর রেজিস্ট্যান্স থেকেও হয়ে যাচ্ছে। এটা কমপ্লিটলি আমার ইএ বেসিসে হচ্ছে। তো এটাও জিরো হবে না, কারণ এখানে দেখেন আমরা ইউরো জেপিওয়াই 133.77 একটা বাই হয়েছে, 133.25 একটা বাই হয়েছে। এখন এইখানে কিন্তু আমরা 129.39 একটা সেলও হবে। এখন এই তিনটা যোগ বিয়োগ করে তো কখনো মাইনাস প্লাস হয়ে যে পর্যন্ত আরেক আমার এখানে আর কোনো বাই এন্ট্রি আর কখনোই হবে না, যেহেতু দুইটা বাই অলরেডি হয়ে গেছে। সেল এন্ট্রিটা হবে কখন হবে? যদি মার্কেটটা আরও নিচের দিকে নামতে থাকে, তাহলে সে অবশ্যই আরেকটা সেল এন্ট্রি হয়ে এটা হ্যাজ হয়ে যাবে, অর্থাৎ এর মাইনাসটা আর খুব একটা বাড়বে না। এখন এটা প্রশ্ন হতে পারে যে আমার 31 তারিখ মানে মে মাসের 31 তারিখে এটা বাই হয়েছিল, জুন মাসের 11 তারিখে এটা বাই হয়েছিল, তাহলে 26/8-এ একটা সেল হয়েছে, অর্থাৎ এর মাঝখানে কি ট্রেড হয় না? এখানে মার্কেটে আমরা এর মাঝখানে জুন, জুলাই, অগাস্ট এর মাঝখানে অনেক সেল এন্ট্রি হয়েছিল, আমরা কিন্তু অনেক লাভও নিয়েছি অলরেডি। এখানে হয়তো 31,000 বা 32,000 লস আছে, আমরা এই 1 মাসের মধ্যে, এই 11 মাসের মধ্যে এই ইউরো জিপিআই থেকে হয়তো 50,000 লাভও করছি। অর্থাৎ আমি কিন্তু টোটালি কিন্তু লসে নেই, কেননা এখানে এই তিনটার মধ্যে 32,000 মাইনাস আছে। আমি এই ইউরো জেপিআই পেয়ার থেকে 50,000 লাভ 11 মাসে করে নিয়েছি। ঠিক এরকমভাবেই এখানে ইউরো নিউজিল্যান্ড সেল, ইউরো নিউজিল্যান্ড বাই, ইউরো ইউএসডি বাই। এখানে ইউরো নিউজিল্যান্ড দুটো আছে সেলে, আর এখানে ইউরো নিউজিল্যান্ড একটা আছে বাই। আজকে কিরকম ক্লোজ হয়েছে আমি ট্রেড হিস্ট্রি দেখি। 27 তারিখে আজকে একটা নিউজিল্যান্ড সিএডি বাই একটা ক্লোজ হয়েছে, অর্থাৎ এটা H4 এর রেজিস্ট্যান্সে মার্কেটটা গিয়েছিল, যার কারণে এটা আমরা কিন্তু একটা ক্লোজ নিয়েছি। 23/8-এ ওপেন হয়েছিল, 27/8-এ এটা ক্লোজ হয়েছে। ঠিক এরকমভাবেই যে এই যে জিবিপি জেপিওয়াই এটা সেলে ছিল গতকালকের, এটা 26 তারিখ, হ্যাঁ গতকাল 26 তারিখের জিবিপি জেপিওয়াই সেলে ছিল, জিবিপি সিএডি বাইরে ছিল। এই দুইটা 4/8-এ জিবিপি জেপিওয়াই সেল ওপেন হয়েছিল, আর 23/8-এ বাই একটা ওপেন হয়েছিল। এই দুইটা যোগ বিয়োগ করে আমরা $3 পেয়েছি এবং ক্লোজ করে দিয়েছি। ঠিক এরকমভাবেই বিভিন্ন স্টাইলে আমাদের অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়, ওপেন হয়, যার কারণে অনেকগুলো ট্রেড ওপেন থাকবে, 28টা পেয়ারই ওপেন থাকবে, কিন্তু কখনো অ্যাকাউন্টের বড় ধরনের কোনো প্রবলেম হয় কোনো ওয়ে নাই। এটা 32% ড্রডাউন, কিন্তু আমার গেইন কিন্তু হয়েছে অলরেডি 300%-এর মতো। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে, আমি বললাম যে আমরা তো গ্রিড করি না, তাহলে এখানে লট সাইজ 0.40 কেন, লট সাইজ কেন 0.47 কেন? এটা হচ্ছে আমরা প্রতি মাসে যা ইনকাম করি তার উপর বেসিস করে আমরা লট সাইজ বাড়াতে থাকি। যেহেতু পজিশনগুলো হোল্ড করে রাখি, তাহলে এই যে দেখেন 0.40 যেটা 26/2 মানে ফেব্রুয়ারি মাসে এই ট্রেডটা ওপেন হয়েছে, আবার এটা 12/8/2021 এটাও 0.40, কিন্তু 23 আমরা এটা অগাস্টের দিকে আমরা এটা লট সাইজটা 0.45 করে দিয়েছি, যার কারণে এটা 0.45 হয়েছে। এখন যতগুলো ওপেন হবে সবগুলো 0.45-ই হবে।
আমরা আরও ব্যালেন্স যখন বাড়বে তখন হয়তো আমরা 2 মাস পরে এটাকে 0.50 করবো, সেটা আমাদের ব্যালেন্স সাপেক্ষে আমরা লটটাকে অ্যাডজাস্ট করি। কিন্তু তার মানে এটা না যে এক্সিস্টিং একটা পেয়ার, এক্সিস্টিং একটা পজিশন আছে, এটাকে আমরা গ্রিড করার জন্য লট সাইজ বাড়িয়ে দিতেছি, বা এটাকে মার্টিঙ্গেল করার জন্য লট সাইজ বাড়িয়ে রিস্কটাকে বাড়াচ্ছি, এটা কখনোই করি না আমরা। সো যারা লং টার্ম ট্রেডিং এর সিস্টেমে বিশ্বাসী, D1 ট্রেন্ডকে বিশ্বাস করেন, তারা আমাদের এই অ্যাকাউন্টগুলোকে পছন্দ না করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারপরেও আপনাদের মতামত থাকতে পারে, ভালো লাগলে আপনারা মতামত দিয়ে আমাদেরকে জানাতে পারেন যে আসলে আমাদের প্রবলেমটা কোথায়। তবে যদি কেউ লং টার্ম থিঙ্কিং করতে চান, যে আমরা লং টার্ম ফরেক্স থেকে সারা জীবন টিকে থাকতে চাই, তাহলে আমি বলবো যে আমার এই সিস্টেমটাকে কোনোভাবে আপনারা ফেলে দিতে পারবেন না, এবং কখনোই এটাকে নেগলেক্ট করার কোনো ওয়ে আপনাদের নাই। কারণ এখানে অনেকগুলো সিস্টেমের ট্রেড ওপেন হচ্ছে, আর ওপেন হওয়ার চেয়েও অনেক সিকিউরড ওয়েতে সেগুলো ক্লোজ হচ্ছে। প্রত্যেকটা ট্রেড হিসাব নিকাশ করে ক্লোজ হচ্ছে, যে কোনটা ক্লোজ করলে মার্কেট এগেনস্টে গেলেও ডিডি পারবে না, মার্কেট পক্ষে গেলে অনেক বেশি ইকুইটি বেড়ে যাবে না, বাট ক্রমান্বয়ে প্রতি মাসে কিছু না কিছু টিপস, কিছু না কিছু প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। কিছু ফ্লোটিং লস থাকবে, সেটাকে মেনে নিতে হবে। ঠিক আছে, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কারো এরকম সিস্টেমে ট্রেড করতে মন চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এভাবে ট্রেড করলে আপনারা প্রত্যেক মাসে পকেটে কিছু টাকা ঢোকাতে পারবেন, তারপর আস্তে আস্তে নিজেরাও শিখে নেন, নো প্রবলেম। বাট এটা আমার 10 বছর প্র্যাকটিস করার পরে আস্তে আস্তে এই নিয়মটা আমি বের করেছি, এটা আমি একদিনে করি নাই। দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে, বাট এটার পোর্টফোলিও বা প্রফিট পার্সেন্টেজ বা ডিডির দিক দিয়ে আপনি কোনোভাবে এটাকে ফেলে দিতে পারবেন না। আমি যে ওই 22 সপ্তাহ যেটা চলতেছে এফএক্স পিপস গেইনার 5, এটার মান্থলিটাও আমি দেখাচ্ছি, এটার মান্থলি গ্রোথটাও কিন্তু অনেক ভালো। প্রথমটা আমি এই সিস্টেমে চালাই নাই, এটা অন্য সিস্টেমে ছিল। প্রথম 3 দিন মনে হয়, 3 দিন বা 4 দিন অন্য একটা সিস্টেমে চালিয়েছিলাম, এই কারণে মাইনাস এপ্রিল মাসে এটা কিছু। তারপরে আমি আস্তে আস্তে এখানে দিচ্ছিলাম 4.46, আস্তে আস্তে বাড়াইতে মানে অভ্যস্ত হয়ে নিছি আর কি, নিজেকে অভ্যস্ত করে নিছি। তারপরে এখন আমি আশা করতেছি আমার মান্থলি 20%-এর নিচে ইনশাল্লাহ গেইন হবে না আমার এই সিস্টেমে, এবং স্মল ড্রডাউনই হবে। অ্যান্ড স্মল ড্রডাউন মানে 30%-এর নিচে ড্রডাউন হয়ে যদি মান্থলি 20% গেইন করতে পারি, তাহলে তো আসলে ফরেক্স এর চেয়ে বেশি কিছু লাগে কি? মনে হয় না লাগবে। ঠিক আছে, আপনারা কমেন্ট করলে, লাইক করলে ভালো লাগবে, এবং ভিডিও করার আগ্রহগুলোও পাওয়া যাবে। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না, যাতে আমি আপনাদের সাথে থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি, সেই সুযোগ আপনারা করে দেবেন আশা করতেছি। থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।